ব্রুজ বেলজিয়ামের এই শহরটিকে আপনি এক কথায় বলবেন রূপকথার শহর। তবে শুনেছি কেউ কেউ এই শহরকে বলে মৃত শহর, আবার অনেকে বলে শহরটি নাকি ভুতুড়ে মানে হন্টেড। ব্রুজের পুরনো খাল, পাথরের রাস্তা, গথিক ভবন আর 500 বছরের সংরক্ষিত স্থাপত্য সব কিছু মিলিয়ে শহরটি যেন অতীতের সময়কে আজও ধরে রেখেছে। মধ্যযুগীয় গলি, ঘোড়ার খুরের শব্দ আর দূর থেকে দেখতে পাওয়া চার্চের টাওয়ার, সব কিছু মিলিয়ে ইউনেস্কোর স্বীকৃতি আপনাকে যেন পৌঁছে দেবে একটা বহু পুরাতন ইউরোপীয় শহরে। পৌঁছানোর সময় বলছে 9:50, তার মানে 1 ঘন্টার থেকে সামান্য কম সময় লাগছে। সবাইকে নমস্কার জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকে একটা ঝকঝকে সকালে। ঠিক যেখানে থেমেছিলাম আগের ব্লগে, ঠিক সেখান থেকেই শুরু করছি। ট্রেন আমার ঢুকছে ঘেন্ট সেন্ট পিটার্সে। মাত্র 28 মিনিটের মাথায় পৌঁছেছি এই ঘেন্ট স্টেশনে। এটিও কিন্তু ঐতিহাসিক একটা শহর, রয়েছে বেশ কিছু ইউনেস্কো স্বীকৃত জায়গা। আর সারি সারি সাইকেল কি বলছে এখানকার মানুষের চিন্তা ভাবনায় পরিবেশ কিন্তু একটা প্রাথমিক গুরুত্ব পায়। ট্রেনের ভেতরে এরকম ডিজিটাল বোর্ড রয়েছে যেখানে স্থানীয় ভাষারই ব্যবহারটা প্রাধান্য পেয়েছে দেখলাম। তবে দেখুন, সময় আর স্টেশনের নাম দেখলে পরে কিন্তু আপনিও বুঝতে পারবেন, যদিও নামার সময়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং তৎপর থাকবেন। নিচে সেকেন্ড ক্লাস আর ওপরে ফার্স্ট ক্লাস বোঝাবার জন্য দেখুন 1 এবং 2ও কিন্তু লেখা রয়েছে। আর সকালে টিকিট কাটার সময় যে রেলকর্মী ভদ্রলোক ছিলেন উনি বললেন যে আজকে সোমবার, তাই সেকেন্ড ক্লাসে কিন্তু বসার জায়গা পাবেন না, ফার্স্ট ক্লাসেরই টিকিট কাটুন। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, পারলে টিকিট মানে ট্রেনের টিকিটের অ্যাডভান্স বুকিং করবেন, তাহলে কিন্তু অনেকটাই কম পড়বে। আর আমি পৌঁছে গেছি ব্রুজে। এই যে লেখা আছে ব্রুজ। স্টেশন থেকে বেরিয়ে এসেছি, কিছু বুঝতে পারছি না, আগে বুঝে নিই তারপরে আবার কথা বলছি। জানি না রাস্তাঘাট পাল্টে গেছে নাকি আমিও অন্য কোনো এক্সিট দিয়ে বেরিয়েছি, আগের মতো কিছুই চিনতে পারছি না। এই একটা টানেলের ভেতর দিয়ে আসলাম, স্টেশনের বাইরেই ছিল, এটা দেখালাম আপনাদেরকে। এখন সোজা হাঁটছি, দেখা যাক। আমার গোটা জীবনটাই হচ্ছে দেখা যাক। তার কারণ ট্রাভেল ব্লগার হয়ে বলতে লজ্জা লাগলো, সত্যি কথাটাই বলি যে রাস্তা আমার মোটে মনে থাকে না। এই কথা বলছি কারণ 2 বছর আগেও আমি একবার ব্রুজে এসেছিলাম, তাই মনে করার চেষ্টা করছিলাম যে রাস্তাটা ধরে আমরা গিয়েছিলাম সিটি সেন্টারে, এই রাস্তাটা সেই রাস্তা কিনা। আমি অনেক পরে বুঝেছিলাম, মানে গোটা দিন কাটিয়ে তারপরে বুঝতে পেরেছিলাম যে না, এই রাস্তাটা সেই রাস্তাটা ছিল না। এমনিতেও বেশিরভাগ ইউরোপীয় শহর খুব বড় হয় না, তাছাড়াও দিক নির্দেশনা থাকে সমস্ত জায়গায়, তাই যদি স্টেশন ভুল না করি তাহলে গন্তব্যে পৌঁছেই যাব। ব্রুজ সেন্ট্রাম সাধারণত সেন্ট্রাল জায়গাটিকেই বলা হবে। তো এখান দিয়ে হাঁটতে থাকি। আর দেখুন, এমন একটা রাস্তা ধরেছি যে রাস্তায় সমস্ত বাড়িগুলি পুরনো। একটা চোখে পড়লো, সেই বাড়ি তৈরি হচ্ছে 1480 সালে। আর রাস্তার ওপরে গুটি কয়েক লোক, মানে আমি যদি হঠাৎ করে ভুল করে হেসে ফেলি, পাশের লোকটার হার্ট অ্যাটাক হয়ে যাবে। কারণ এখান থেকে ভাবছি ঘেন্টে যাব, তাই তাড়াতাড়ি করে শহরটা ঘুরে, আর যেহেতু আগে এসছি আমার ধারণা রয়েছে একটা কোথায় কোথায় যাওয়ার রয়েছে। 1629, কত পুরনো বাড়ি। মন বলছে অন্য রাস্তা দিয়ে আসলেও আমি কিন্তু এখন মার্কেট স্কোয়ার, মানে এখানকার যে ঐতিহাসিক সিটি সেন্টার তার খুব কাছাকাছি। দেখুন ঘড়ির টাওয়ার দেখা যাচ্ছে একটা, এটা কিন্তু ইউরোপীয় শহরের একটা বৈশিষ্ট্য যে শহরের মাঝখানে এরকম একটা টাওয়ার থাকবে। তবে তার সাথে আরেকটা ধারণা বদ্ধমূল হচ্ছে যে আমি স্টেশন থেকে অন্য কোনো এক্সিট দিয়ে বেরিয়েছি, কারণ এই জায়গাটা আমি আগের বারে দেখিনি। তবে চিন্তা করে লাভ নেই, ঠিক আছে? আমার মতো তো অনেকেই হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, মোবাইল দেখছে আর দিশেহারা হয়ে খুঁজছে যে ঠিক যাচ্ছেন কিনা। তা আমি একা নেই, আমার সঙ্গে আরও আমার প্রচুর সহযাত্রী রয়েছেন, সুতরাং পৌঁছে যাব, কোথাও না কোথাও ঠিক পৌঁছে যাব। হাতে সময় থাকলে পরে সাইকেল নিয়ে নেবেন, সাইকেল নিয়ে নিলে পরে এই জায়গাগুলো কিন্তু ঘুরতে অনেকটাই আপনার মানে সহজ হবে আর কি।
যাই হোক, আজকে আমি ভেবেছি যে আজকে আমি সেভাবে কিন্তু কোনো লাঞ্চ করব না। যেটা বলছিলাম আর কি, যে আজকে আমি কিন্তু ঠিকঠাক করে যে প্রপার লাঞ্চ সেটা করব না। আমি মাঝে মাঝেই কোথাও দাঁড়িয়ে, বেলজিয়ামে এসছি বলে কথা, বেলজিয়ামে আসলে পরে খুব সুন্দর একটা গলি, বেলজিয়ামে এসছি বলে কথা, তাই না? বেলজিয়ামে আসলে পরে আপনাকে কি খেতে হবে? চকলেট, ওয়াফেল, ফ্রেঞ্চ ফ্রাইস। এই বাড়িগুলোও একটা ইউরোপীয় স্থাপত্যের বৈশিষ্ট্য, জিঞ্জার ব্রেড বাড়ি বলা হয়। সামনেও রয়েছে অনেকগুলি, পেছনে ফেলে এসেছি। এখন আমরা দেখতে পাচ্ছি সেন্ট সালভেটর ক্যাথিড্রাল ব্রুজে। মানে আপনাদেরকে কি বলবো, মানে আরেকটা সত্যি কথা এখানে বলতেই হয় যে আমার এতক্ষণ মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে আমি আদৌ ব্রুজ শহরে এসে হাঁটছি কি না। মনে হচ্ছিল ব্রুজে নেমেছি ঠিকই, কিন্তু হয়তো পাশের কোনো শহরে আমি চলে গেছি হাঁটতে হাঁটতে। এই ক্যাথিড্রালটা দেখে আমি নিশ্চিন্ত হলাম যে না, আমি একদম সঠিক শহরে এসে পৌঁছেছি। আপনারা মুখ চেপে নিশ্চিন্তে হেসে নিন, তবু বলে দিই এটা কিন্তু ব্রুজের সবচেয়ে পুরনো প্যারিস চার্চ, গথিক শৈলীতে তৈরি। আর এর ভেতরে রয়েছে কিছু মধ্যযুগীয় সংগ্রহ, যেমন সমাধি, চিত্রকলা। সময় থাকলে অবশ্যই ফিরে আসবো এই গির্জায়, তবে তার আগে আপনাদেরকে নিয়ে আমার পৌঁছানোর ইচ্ছে এই শহরের ঐতিহাসিক কেন্দ্রে। ব্রুজকে বলবো এটা একটা অসাধারণ উদাহরণ মধ্যযুগীয় ঐতিহাসিক শহরের, কারণ এই শহরটি শতাব্দীর পর শতাব্দী ধরে রেখেছে সেই ঐতিহাসিক ধাঁচ। এখানে কি ওয়াফেল পাওয়া যাচ্ছে? দ্য চকলেট লাইন। বেলজিয়ামে সব জায়গাতে চকলেট পাওয়া যাবে, তাতে আশ্চর্য কি কি সুন্দর দোকান, ফুলের দোকান, ফুল এবং ঘর সাজানোর সমস্ত জিনিসপত্র। এখানে অল ডে বেকারি, অদ্ভুত সুন্দর একটা জায়গা, খাওয়ার জায়গা রয়েছে, একটা স্ট্যাচু রয়েছে। এই সব দেশে এত হাজার হাজার স্ট্যাচু বানিয়ে রাখে, আর স্ট্যাচুর মাথার ওপরে এই পাখি বসে থাকে আর কাজকর্ম সারে। সাইমন স্টেভিনকে পেছনে ফেলে আমি আবার এগোতে শুরু করব। আপনারা আমাকে আগেও দেখেছেন, যে কোনো শহরের অলিতে গলিতে হেঁটে বেড়াতে আমার ভীষণ ভালো লাগে, শহরটাকে খুব কাছ থেকে অনুভব করা যায়। কিন্তু তাও বলে রাখি, রেলওয়ে স্টেশনের বাইরে কিন্তু আমি যে গেটটা দিয়ে বেরিয়েছিলাম সেই গেটটা ভুল গেট। আমার যথেষ্ট এখন আত্মবিশ্বাস ফিরে আসছে, অন্য একটা গেট দিয়ে বেরোলে কিন্তু আপনি বাস পেয়ে যাবেন এই সিটি সেন্টারে আসার জন্য। আর ইউরেকা, এই শব্দটা বোধহয় আর্কিমিডিসও এতবার বলেননি যতবার আমি আমার ব্লগে বলেছি, কারণ বারবারই আমি হারিয়ে যাই আর বারবারই আমি ফিরে পাই। সৎ প্রচেষ্টার কিন্তু একটা ফল আপনি অবশ্যই সবসময় পাবেন। পৌঁছে গেছি ব্রুজের ঐতিহাসিক কেন্দ্র, সেই মার্কেট স্কোয়ারে। আর এই কেন্দ্রেই দেখতে পাবেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বেলফ্রি টাওয়ার, মার্কেট হল বা বাজার অঞ্চল রয়েছে, রয়েছে সিটি হল, আর হয়তো খুঁজে পাবো আমার হারিয়ে যাওয়া বন্ধু ধন্যকেও। সেই আমার হারানো বন্ধু ধন্য দাঁড়িয়ে আছে ওখানে, আর হেমা মালিনী বসে আছে। হেমা মালিনী, অন্য হেমা মালিনী, আমাদের সময় ছিল হচ্ছে ভিক্টোরিয়া, ওর নাম ছিল ভিক্টোরিয়া। এবারে ওকে খুঁজে পাবো কি না জানি না। ও তখন পড়াশুনো করছিল আর এখানে কোনো আশেপাশে গ্রামে থাকতো। আর যেটা খুঁজছিলাম সেই বেলফ্রি টাওয়ারটা এখানে। ব্রুজের এই সিটি সেন্টার বা প্রাণ কেন্দ্রকে ধরে রাখা হয়েছে একদম মধ্যযুগীয় সময়কার মতনই, তাই তো এটা পেয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি। এখানে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ একটি দুর্গ, আর এই দুর্গর নাম হচ্ছে বেলফোর্ট বা বেলফ্রি টাওয়ারও বলতে পারেন। এটাও কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মধ্যযুগের স্বাধীন শহরগুলির প্রতীক হিসেবে এখনও দাঁড়িয়ে আছে এই টাওয়ার। ব্রুজের সর্বসাকুল্যে 4টে ইউনেস্কো স্বীকৃত ব্যাপার আছে। ব্যাপার কেন বললাম বলুন তো? কারণ 4টেই স্থাপত্য নয়, তাহলে কি? এখন চলুন ঢুকি এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দুর্গ, যার নাম বেলফোর্ট। গতবার আমার আসা হয়নি এখানে। আর 366খানা সিঁড়ি পেরিয়ে আপনি যদি ওপরে উঠতে পারেন তাহলে পাবেন শহরের একটা প্যানোরামিক ভিউ। টিকিটের দাম দেখে বুঝতে পারছেন যে আপনাকে ঠিক কত টাকা দিতে হবে আপনার বয়স অনুযায়ী।
নিচে অনলাইনে টিকিট কাটার যে মেশিনটা সেটা খারাপ হয়ে গিয়েছিল, আর আমি তারপরে এই একতলাতে এসে দেখলাম যে এখানে টিকিট কাটার একটা জায়গা রয়েছে। আমাকে সময় দিল এখানে, কিন্তু এটাই হচ্ছে ব্যাপার, আপনি কিন্তু এসেই যে দেখতে পারবেন সেরকম কিন্তু একেবারেই নিশ্চিত না। এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে সবাই তাকিয়ে আছে ওদিকে, আমিও তাকাই। হ্যাঁ, যেটা বলছিলাম এখানে কিন্তু এরকম স্লট দিয়ে দেবে। আমাকে দিল টাইম 1:20 আর টাকা নিল হচ্ছে 15 ইউরো। দেখা যাক, এটা আগের বারে করিনি, টাওয়ারে ওঠা হয়নি, বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম, প্র্যাম ট্যাম ছিল, এবারে এটা করা যেতেই পারে। এই টাওয়ারটার, এই দুর্গটার একটা বিশাল গুরুত্ব রয়েছে ইতিহাসে, কারণ বলা হচ্ছে বেলজিয়ামে এবং ফ্রান্স মিলিয়ে 55টি যে অথেন্টিক দুর্গ রয়েছে বা মধ্যযুগীয় স্থাপত্য রয়েছে, এটি তার মধ্যে একটি, যার জন্য আরও এটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের একটা অংশ। যাদের হেঁটে ঘুরতে অসুবিধে তারা এরকম ছোট্ট সিটি ট্যুর করবার জন্য এরকম মিনি বাস পেয়ে যাবেন। বেশ ভালোই লাগছে দেখতে, আর বেশিরভাগই দেখতে পাচ্ছি সিনিয়র সিটিজেন। ব্রুজের এই ঐতিহাসিক কেন্দ্রে আরেকটা তাকিয়ে দেখার মতো স্থাপত্য হচ্ছে এই ব্রুজ সিটি হল বা স্টাড হাউস। এই স্টাড হাউস হলো ইউরোপের লো কান্ট্রিজ অঞ্চলের অর্থাৎ বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লাক্সেমবার্গের নিচু ভূমি এলাকার সবচেয়ে পুরনো সিটি হলগুলির মধ্যে একটি। 1376 সালে এর নির্মাণ শুরু হয়েছিল আর শেষ হয়েছিল 1421 সালে। আপনারা হয়তো বুঝতে পারছেন একদিন কিন্তু ব্রুজের জন্য যথেষ্ট নয়, কারণ আমি কিন্তু সময় করে উঠতে পারবো না এই সিটি হলের ভেতরে ঢোকার। আমাকে 1:20 ফিরতে হবে বেলফ্রি টাওয়ারে, আর ইচ্ছে আছে এবারে আমি যে ক্যানাল বোট রাইড সেটা করব, কারণ গতবার আমি এসেছিলাম ঠান্ডার সময়, একদম জমে যাওয়া ঠান্ডার সময় সেভাবে বোট রাইড হয় না। সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি এই সিটি হল খোলা থাকে, আর টিকিটের মূল্য মোটামুটি 8 ইউরো প্রাপ্তবয়স্কদের জন্য। এটা ওয়াফেল আর ওখানে চিপস, ফ্রেঞ্চ ফ্রাইস। বলা হয় নাকি ফ্রান্সে না বেলজিয়ামে নাকি এই ফ্রেঞ্চ ফ্রাইস বা চিপসের আবিষ্কার হয়েছে। হটডগ, চিকেন উইংস, ফিশ অ্যান্ড চিপস, বার্গার, মোটামুটি পশ্চিমী সভ্যতা যে ধরনের খাওয়া দাওয়াগুলো চলে আর কি, বেশিরভাগই যেটা ট্র্যাডিশনাল খাবার দাবার সেগুলি এখানে রয়েছে। আর খুব সুন্দর পরিবেশ। আমি ফিরে যাই ওয়াফেল শপের দিকে। আজকে আমি অল্প অল্প করে খাবো আর বিভিন্ন ধরনের খাবার খাবো। যা বুঝলাম এই ওয়াফেলের দোকানটা এখনো খোলেনি, আর এই 4.5 ইউরোতে ট্র্যাডিশনাল বেলজিয়াম ওয়াফেলে কিছুই পাবেন না। ওয়াফেলের ওপর একটু চিনি ছড়িয়ে দেবে। যাই হোক, পরে আমরা আসবো। এখন যাই, চলুন ক্যানালে গিয়ে বোট রাইডটা করে আসি। আর এইখানে যে ট্যুরিস্ট ইনফরমেশন দেওয়ার জন্য একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে, এটাও খুব সুবিধা করবে। ওকেই জিজ্ঞেস করি, আই ওয়ান্ট টু গো ফর আ বোট রাইড। ওকে, রাইট সাইড। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঘোড়ার গাড়ির সংখ্যা মনে হচ্ছে বেড়ে গেছে, যেদিকেই যাচ্ছি একটা করে ঘোড়া বেরোচ্ছে। বেলফ্রি টাওয়ার থেকে 5 মিনিট হাঁটলাম, চলে এসেছি ক্যানাল সাইডে, আর লেখা আছে এখানে বোট টিকিটস। আগের বারে আমার এই ক্যানালে বোট রাইডও করা হয়নি, আর শীতকালও ছিল, জানি না বোট চলছিল কিনা আদৌ। আর এখানে কিন্তু লাইন দিয়ে এই টিকিট কাউন্টার পর্যন্ত পৌঁছতে হবে, আবার নিচে গিয়ে লাইন দিয়ে আপনাকে বোটে উঠতে হবে। এখানে গিয়ে লাইন দিতে হবে। 15 ইউরো নিল, দাম বেড়ে গেছে। আগের বারে আমার এক বন্ধু এসেছিল, 12 ইউরো বলেছিল। আর এই যে বোটগুলির মধ্যে রয়েছে ছোট ছোট কাঠের টুলের আকৃতির চেয়ার, আর বুঝতেই পারছেন আপনার সঙ্গে আপনার বহু সহযাত্রী থাকবে। প্রাইভেট বা ব্যক্তিগত নৌকা ভ্রমণও সম্ভব, এবং তার জন্য কোনো ন্যূনতম সংখ্যারও প্রয়োজন নেই, তবে সর্বাধিক 30 জন উঠতে পারবে সেই নৌকায়।
আপনারা ভাবছেন সৌমি আমরা তো অনেক বোর্ড দেখেছি, কেন আমাদের এতক্ষণ ধরে শুধু বোর্ড দেখাচ্ছ, কি করব বলুন? আমি ওখানে আধ ঘন্টা দাঁড়িয়ে শুধু বোটই দেখেছি। হ্যাঁ, টিকিট কাটার পরে কিন্তু আপনাকে আধ ঘন্টা লাইন দিতে হবে। আর তারপরে বোটে উঠে পড়েছি, যেই শুনলো ভারতীয় অমনি সঙ্গে সঙ্গে বলল, যেটা সবাই বলে, ভারতীয় খাওয়ার ওরে বাবারে কি ঝাল। তখন আমি আমাদের ক্যাপ্টেন এই ভদ্রমহিলাকে বললাম, হ্যাঁ আমাদের খাওয়ার ঝাল আর আমি খুব তেতো, কিন্তু আপনি ভীষণ মিষ্টি। কারণ উনি সমস্ত কিছু বলে দিচ্ছিলেন আমাদের আশেপাশে কি আছে। কিন্তু সত্যি বলতে এই সময় না কানে কিচ্ছু যায় না, এক অবর্ণনীয় অভিজ্ঞতা। সুইজারল্যান্ডের বিস্তৃত সবুজ উপত্যকা দিয়ে ট্রেনে করে ঘোরা বলুন, অথবা -30 ডিগ্রিতে মঙ্গোলিয়াতে উটের পিঠে চড়ে ঘোরা, কিংবা মলদ্বীপসে স্কুবা ডাইভিং, সেই সমস্ত কিছুর মতনই এই ক্যানাল বোট রাইডটাও কিন্তু চিরকাল আমার মনের মধ্যে থাকবে। আমার মনে হচ্ছে এখানে আমি সেই পুরনো ইউরোপের এক বাসিন্দা, আর এখন জলপথে চলেছি এক জায়গা থেকে অন্য একটি জায়গায়। Het brengt geluk. Laat u maar gaan. Ik zal niet kijken. I am ready. I hope you are as well. Here we go. আপনাদের মনে আছে শুরুতে বলেছিলাম এই শহরটাকে অনেকে ডেড সিটি বা মৃত শহরও বলে। কেন বলে জানেন? মধ্যযুগে ব্রুজ ছিল ইউরোপের অন্যতম ধনী বাণিজ্য কেন্দ্র। তখন বাণিজ্য হতো নদীপথে। নদীর মোহনা বন্ধ হয়ে যাওয়া এবং বাণিজ্য পথ পরিবর্তনের কারণে শহরটি অত্যন্ত দরিদ্র হয়ে পড়ে আস্তে আস্তে। গুরুত্ব কমতে শুরু করে এই শহরের, মানুষ অন্য শহরে চলে যেতে থাকে, আর ব্রুজ একটি প্রায় নিস্তব্ধ, স্থির, নিষ্ক্রিয় শহরে পরিণত হয়। এই নির্জন সময়ে থেমে থাকা পরিবেশকে ব্যবহার করে লেখক জর্জ রোদেনবার্থ তার বিখ্যাত উপন্যাস ব্রুজে লা মর্টে, যার মানে মৃত ব্রুজ, লিখেছিলেন। উপন্যাসে ব্রুজ শহরটিকে তিনি চরিত্রের মতো ব্যবহার করেন, এক নিঃশব্দ, শোকাতুর, অদ্ভুতভাবে সুন্দর চরিত্র। পরবর্তীকালে এই উপন্যাসটিকে সুরকার এরিক ওলফগ্যাং একটা অপেরা মানে মঞ্চে গাওয়া নাট্যসঙ্গীত হিসেবে রূপান্তর করেন, যার নাম ছিল, নামটা বেশ মন খারাপ করা, দ্য ডেড সিটি বা মৃত শহর। আর এইখানে দেখুন ট্রাফিক হয়ে গেছে, মানে বোট ট্রাফিক। আমরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, এক এক করে এবারে যাবো এই ব্রিজের নিচ দিয়ে। অসাধারণ লাগছে, বারবার বলবো। আরেকটা কথা বলে দিই, এই বোটে করে বলুন বা ঘোড়ার গাড়িতে চেপে ঘোড়াই বলুন, যে কোনো ক্ষেত্রেই আপনাকে যে বিশেষ জায়গাগুলি দেখাবে সবকটাই কিন্তু একই। মানে এই শহরটা কিন্তু খুবই ছোট, পায়ে হেঁটে সুন্দর ঘোরা যায়। তাই পায়ে হেঁটে তো অবশ্যই ঘুরবেন, কারণ পায়ে হেঁটে ঘুরলে পরেই আপনি এক একটা জায়গায় গিয়ে নিজের মতো করে সময় দিয়ে সেই জায়গাগুলি ভালো করে দেখতে পারবেন। এই বোট ট্যুর বলুন বা ঘোড়ার গাড়ি চেপে ঘোরাটা দুটোই হচ্ছে একটা বিশেষ অভিজ্ঞতা নেওয়ার জন্য। তবে এই দুটো ক্ষেত্রেই এরা বিশেষ বিশেষ যে জায়গাগুলি আছে এই শহরের, এবং সেই জায়গাগুলি কিন্তু সব ক্ষেত্রেই অবশ্যই একই জায়গাতে নিয়ে যাবে, তবে শুধুমাত্র আপনি সেটা দূর থেকেই দেখতে পারবেন, নামতে পারবেন। এরকম একটা সুন্দর পরিবেশও মনটা একটু খারাপই, আমার খারাপ লাগছে এই মুহূর্তে আরো বেশি করে, কারণ মনে পড়ছে পিকে সিনেমা থেকে সেই দৃশ্যটা যেখানে অনুষ্কা শর্মা আর সুশান্ত সিং রাজপুত সেই গানের দৃশ্যটা আপনাদেরও নিশ্চয়ই মনে পড়ছে। আমি এখানে একটা ওয়েবসাইট দিয়ে নিয়েছি, যদি শীতকালে আসেন তাহলে একটু আগে থেকে চেক করে আসবেন, কারণ শীতকালে কিন্তু বোট চলাচল অনিশ্চিত আর চড়ে ঘোরাটাও কিন্তু একটু কষ্টকর হবে।
জলপথের আশেপাশে মধ্যযুগীয় বাড়িগুলির মাথার উপরে লক্ষ্য করে দেখুন টাওয়ারের মতো রয়েছে। এগুলি আর কিছুই না, পায়রার বাসা। আর আধ ঘন্টার এক সুন্দর সময় কাটিয়ে আমাদের জলপথে ভ্রমণ শেষ হলো। কিন্তু নামতে দিচ্ছিলেন না বোট থেকে সহজে, বললেন দাঁড়াও আগে গুনে দেখিনি যে কজনকে নিয়ে উঠেছিলাম সবাই ফিরেছে কিনা। ভাবুন একবার, আমি ভাবলাম বোট থেকে ক্যানেলে পড়ে যায় নাকি বোট থেকে ভ্যানিশ হয়ে যায় নাকি, তাই জন্য কি এরকম ভুতুরে যে নামটা বলা হয় ব্রুজের। তারপরে বুঝলাম না, ভুতুরের নামটার অন্য একটা কারণ আছে। যাই সেই জায়গাটাতে, সেখানে গিয়ে তারপরে সেই ব্যাপারে কথা বলবো। যখন ক্যানালে বোট রাইড করছিলাম আমি এই জায়গাটা লক্ষ্য করেছি যে এখানে অনেকগুলো ক্যাফে রয়েছে, তাই আমি আবার হাঁটতে হাঁটতে ঢুকলাম। জায়গাটা সত্যি কিন্তু খুব সুন্দর। আর এখানেও একটা ওয়াফেলের দোকান রয়েছে। তারপরে ভাবলাম না, স্কয়ারের দিকেই এগোই, কারণ একদিনের এই ঝোড়ো সফরে বেরিয়ে বসে আরাম করে খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। দ্বিতীয় কথা, আমাকে ওই স্কয়ারের ওয়াফেল শপটাই টানছে, চলুন ওখানেই যাই। এই যে স্কয়ারের দোকানগুলি সব খুলে গেছে আর সেরকম এখন ভিড়ও হয়ে গেছে। এইখানটাতে দাঁড়ায় এই বাসটা, যেটা সিনিয়র সিটিজেনদের নিয়ে ঘোরে। 50 মিনিটের ট্যুর, দেখুন লেখা আছে প্রত্যেক আধ ঘন্টায় কিন্তু এখানে আপনার মানে ডিপার্চার। আর প্রাপ্তবয়স্ক হলে 25 ইউরো আর বাচ্চা হলে 20 ইউরো। বাচ্চা আর প্রাপ্তবয়স্কের ব্যবধানটা কিন্তু ঠিক হলো না। যাই হোক, এরকম টাইপের বাস না, অ্যাডভান্স বুকিংয়ের কিন্তু কোনো ব্যাপার নেই এই সিটি ট্যুর বাসে। এখানে এসেই টিকিটটা কাটতে হবে। বাসের যিনি ড্রাইভার বসে আছেন উনি আপনাদের টিকিটটা দেবেন। এসে অনেক সময় লাইন পড়ছে, অনেক সময় পড়ছে না। এখন যেমন একদমই লাইন নেই, এসেই টিকিট কেটে বাসে উঠে পড়বেন। ব্রুজের ঐতিহাসিক কেন্দ্রে যে দুটি মানুষের মূর্তি আপনাদের চোখে অবশ্যই পড়বে, তারা হলেন ইয়ান ব্রেডেল এবং পিটার দে কোনিং। এই দুজন ফ্লেমিশ নেতা কি করে জুড়ে গেছিলেন ব্রুজের ইতিহাসের সাথে, আর কেনই বা ব্রুজের ইতিহাসটা একটু আলাদা, সেই সব কথাগুলি বলবো বেলফোর্ট টাওয়ারে উঠতে উঠতে। ব্রুজের ঐতিহাসিক কেন্দ্র আর এই বেলফোর্ট টাওয়ার, এই দুটি কিন্তু ইউনেস্কো দ্বারা স্বীকৃত স্থাপত্য। তার মানে আরেকটি স্থাপত্য আমাদের ঘুরে দেখতে হবে। হাতে সময় বলছে 1:15, চলুন ঢুকে পড়ি টাওয়ারে। বেলফোর্ট টাওয়ারে ঢুকে গেছি। আর ওয়াফেলটা কিন্তু খাবেন, একটা ওয়াফেল নিয়ে মানে আমার জন্য একটু বেশি হয়ে গেছে। লাঞ্চই গোটা লাঞ্চ বলতে পারেন, কিন্তু এত ক্রিস্পি ওয়াফেল বেলজিয়াম ছাড়া। আর ঢুকে পড়েছি বেলফোর্ট। 356টা সিঁড়ি। আপনাদের বলছিলাম ব্রুজের ইতিহাসটা একটু আলাদা, চলুন ফিরে যাওয়া যাক সেইখানে। বেলজিয়ামের উত্তরের অঞ্চলকে বলা হয় ফ্ল্যান্ডার্স, আর এই অঞ্চলের মানুষ, ভাষা ও সংস্কৃতিকে বলা হয় ফ্লেমিশ। মনে করে দেখুন, আমি এই ফ্লেমিশ কথাটাও কিন্তু ব্যবহার করেছি। ওরে বাবা, ঘন্টা বাজছে। এই মধ্যযুগীয় দুর্গে যে কোনো টাওয়ারে এই রকম পেঁচানো সিঁড়ি। আমি না ভুল করলাম, ব্যাগটা তো লকারে রাখতে হয়েছে, ব্যাগ লকারে জমা রাখতে হবে। আপনি সঙ্গে জলের বোতলটা নিয়ে আসবেন। আর ব্রুজ যেহেতু এই ফ্ল্যান্ডার্স অঞ্চলের অন্যতম পুরনো গুরুত্বপূর্ণ শহর, তাই ব্রুজের ইতিহাস মানেই মূলত ফ্লেমিশ ইতিহাসেরই অংশ। আর আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে রাখা রয়েছে ঘণ্টা। বেলফ্রি নামটার মধ্যেই রয়েছে ঘণ্টা, মানে এটা একটা পুরনো ঘণ্টার টাওয়ার। এটা কিন্তু গির্জা নয়, এটাকে বলতে পারেন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সুরক্ষা কেন্দ্র। ঘরগুলি প্রচণ্ড অন্ধকার, এদিকে জানলা দিয়ে প্রচণ্ড আলো। সব মিলিয়ে জায়গাটা এমনই অদ্ভুত হয়ে উঠেছে যে ভিডিও করতে একটু অসুবিধাই হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যেটা বলছিলাম যে এই বেলফ্রি টাওয়ারও কিন্তু ব্রুজের ইতিহাস বা ফ্লেমিশ ইতিহাসের একটা অন্যতম অংশ। একদম ওপরের সিঁড়িগুলো ভয়ঙ্কর, আমি হামাগুড়ি দিয়ে উঠছি। আর দেখুন, আমার হামাগুড়ি দেওয়া সার্থক। গোটা ব্রুজ এখন আমার আর আপনাদের চোখের সামনে।
তবে যেটা বলছিলাম যে এই টাওয়ারও ব্রুজের ইতিহাসের একটা অনন্য অংশ হবেই, সেই কারণেই তো ইউনেস্কোর স্বীকৃত। 1280 সালে এক ভয়াবহ আগুনের পরে এই বেলফ্রির পুরনো যে কাঠের গঠন সেটা সম্পূর্ণরূপে হারায়। পরের শতকে পাথর দিয়ে তৈরি হয়ে এই টাওয়ার যেন পুনর্জন্ম পায়। আবারও ফিরে আসি সেই কথায় যেখানে বলেছিলাম ব্রুজের ইতিহাসটা একটু অন্যরকম। এই বেলফ্রি টাওয়ার বা ব্রুজের ইতিহাসের যে সময়টা আমি বলছি এটা কিন্তু অনেক আগের সময়, মানে ধরুন 1302 সালের আশেপাশে। তখন কিন্তু বেলজিয়াম বলে কোনো দেশই ছিল না, তখন ইউরোপে ছিল রাজ্য, কাউন্টি, শহর রাষ্ট্র, ডাচি, সামন্ত অঞ্চল। ফ্ল্যান্ডার্স ছিল একটি ধনী কাউন্টি এবং যার মধ্যে ছিল ব্রুজ একটি শহর। যেহেতু ধনী জায়গা তাই ফ্ল্যান্ডার্সকে ফ্রান্সের রাজা নিজস্ব নিয়ন্ত্রণে আনতে চায়, আর তখনই গর্জে ওঠে এই অঞ্চলের মানুষ। জন্ম নেয় দুই সাধারণ মানুষ থেকে, দুই নেতার যাদের উজ্জ্বল মূর্তি আমরা দেখেছি সিটি সেন্টারে। সেই জন ব্রেডেল এবং পিটার দে কনিংকের হাত ধরেই কিন্তু ব্রুজের তথা সমগ্র ফ্ল্যান্ডার্সের সাধারণ মানুষ গর্জে উঠেছিল ফ্রান্সের বিরুদ্ধে। এবং সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় কি বলবো জানেন, তারা বিদ্রোহটি ঘোষণা করেছিল বেলফ্রি টাওয়ারের ঘণ্টা বাজিয়ে এবং আকস্মিক আক্রমণ করেছিল ফ্রান্সের সৈন্যদের ওপরে। তারপরে তারা ছিনিয়ে নেয় তাদের স্বাধীনতার অধিকার। সামারে মানে গরমকালে আসলে টাওয়ার থেকে নেমেই দেখতে পারবেন এরকম ফ্রি সানস্ক্রিন রয়েছে। সঙ্গে আপনার সানস্ক্রিন না থাকলে এখান থেকে নিয়ে লাগিয়ে নিন। আর চোখ ঘুরিয়ে দেখবেন মার্কেট স্কোয়ারের একদিকে রয়েছে এরকম ঘোড়ার গাড়িতে লাইন দেওয়ার জায়গা। লাইন এখানে বাধ্যতামূলক, তাই গিয়ে দাঁড়িয়ে পড়বেন যদি ঘোড়ার গাড়িতে চড়তে হয়। এই সময় কিন্তু ভীষণ ভিড়, শীতকালে একেবারেই ভিড় থাকে না। সাইকেল নেওয়ার চেষ্টা করছি কিন্তু মেয়েটি বুঝতে পারলাম না, ঠিক বলতে পারছে না। এখানে প্রচুর সাইকেল রাখা, কিন্তু আমাকে একটা ম্যাপ দিল, ম্যাপ দিয়ে বলছে যে এসব জায়গাতে যাও, এখানে গেলে পরে সাইকেল পাবে। আমার মনে হয় এখানে শুধু সাইকেল জমা দেওয়া যাবে, যেটা মার্কেট স্কোয়ারের পাশে একটা বিল্ডিংয়ে আমি ছিলাম, যেটা দেখালাম আপনাদেরকে। আর বলছে যে ম্যাপ দেখে চলে যাও, ওখান থেকে সাইকেল নিয়ে নাও। দেখা যাক, সাইকেল পেলে ভালো, না তো হাঁটা, নতুবা ঘোড়ার গাড়ি। ঘোড়াটা এবার আর ইচ্ছে করছে না সেই রকম ভাবে, আর হাঁটতেও ইচ্ছে করছে না। ব্রুজে আসলে আমি অবশ্যই বলবো যদি সম্ভব হয় তাহলে এক রাত্রি আর দুটো পুরো দিন অবশ্যই দেবেন এই শহরটিকে। কত কিছু দেখার আছে। আমি আর পায়ে হেঁটে উঠতে পারলাম না, সাইকেলও পেলাম না, তাই বাধ্য হয়ে নিয়ে নিয়েছি সেই ঘোড়ার গাড়ি। ঘোড়ার নাম হচ্ছে হানি। আর হানির যে মালিক বা এই চালিকা তারা কেউই খুব একটা মধুময় মানুষ নয়। তার কারণ আমি অনেক অনুরোধ করেছিলাম একটি জায়গা দাঁড়ানোর জন্য যেখানে গিয়ে আমি একটু শান্তিতে দেখব এবং ভিডিও করব। সে রাজি হয়নি, বলল আমরা একটাই ব্রেক নিতে পারি যেখানে ঘোড়া জল খাবে 5 মিনিটের, আর 5 মিনিটের বাইরে হলেই কিন্তু আমাকে অতিরিক্ত টাকা দিতে হবে। ভাবুন একবার, যে জায়গাগুলি দেখানোর কথা দেখিয়েছেন এবং তার সম্পর্কে নিমিত্ত মাত্র বলেছেন, তার বাইরে বিশেষ কথা বলতেই সে রাজি নয়। অন্যদিকে গতবার যখন এসেছিলাম ভিক্টোরিয়ার ঘোড়ার গাড়িতে আমরা চড়েছিলাম। চালিকার নাম ছিল ভিক্টোরিয়া আর ঘোড়ার নাম আমি দিয়েছিলাম ধন্য। সেই ধন্যকে তো খুঁজে পেলাম না, কিন্তু সেই ঘোড়ার গাড়ি চড়ার একটা দারুণ অভিজ্ঞতা আমাদের হয়েছিল। ভিক্টোরিয়া নিজের থেকেই এত গল্প করেছিল যে আমাদের সেই ঘোড়াটা আজও বিশেষ হয়ে রয়েছে। On my right side, on the other side of the water, is Old Dekinat, found in 1245. সেই কলেজ পড়ুয়া ভিক্টোরিয়ার জীবন আশা করি তার স্বপ্নের দিকে আজকে অনেকটাই এগিয়ে গেছে। এই হচ্ছে মিনি ওয়াটার পার্ক। এখানে প্রচুর রাজহাঁস খেলে বেড়াচ্ছে, কিন্তু এখানে মাত্র 5 মিনিট দাঁড়াবে ঘোড়ার জল খাওয়ার জন্য। তারপরে আমাকে আবার মার্কেট স্কোয়ারে ছেড়ে দেবে। এবারে মার্কেট স্কোয়ারে না গিয়ে আমি এখানে নেমে যেতেই পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে আমার চকলেট কেনা হয়নি, আর আরেকটু কিছু খাবো। প্রচুর হাঁটাহাঁটি, সিঁড়িতে ওঠাউঠি হলো। এই দরজা দিয়ে আমরা ঢুকে যাব ব্রুজ শহরে ইউনেস্কো স্বীকৃত তৃতীয় স্থাপত্যের ভেতরে।
ইংরেজিতে উচ্চারণ করলে জায়গাটির নাম বেগিয়ানেশ। এই বেগিয়ানেশকে আমি দেখি সময়ের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার উদাহরণ হিসেবে। কেন বলছি সেই নিয়ে কথা বলবো। আর এর ভেতরে রয়েছে একটা কুয়ো, রয়েছে একটি চার্চ এবং রয়েছে 37টা মতো সাদা বাড়ি। 1245 সালে তৈরি করা হয়েছিল। সেই সময় বেশ কিছু নারী ছিলেন স্বাধীন চেতা। ওনারা ঠিক করেছিলেন যে বিবাহ করবেন না, তার পরিবর্তে এখানে একটা শান্ত নিরিবিলি জীবন কাটাবেন। সেটা ভগবানের নাম করেও হতে পারে বা অন্যান্য কাজকর্মের মাধ্যমেও হতে পারে। বর্তমানে শুনেছি বেশ কিছু নান থাকেন এবং কিছু অবিবাহিত নারী যারা হয়তো নান নয় কিন্তু বিয়ে করবেন না আর নিজের মতো জীবন কাটাবেন। সেই চিন্তা ভাবনা থেকে এই বাড়িগুলির তৈরি। 1245 সাল মানে বুঝতেই পারছেন সেই কোন যুগে। 1000 বছর আগেও মেয়েদের কিন্তু সেই সাহসটা ছিল, সেটা মানে জানতে পারলেও ভালো লাগে যে নিজের শর্তে জীবন যাপন করা যেটাকে বলে আর কি, সেই পথটা ওনারা বেছে নিয়েছিলেন। এই বেগিয়ানিশ বা আবাসিক কমিউনিটিতে রয়েছে অনেক মহিলা যারা কিন্তু যুক্ত রয়েছে নার্সিং, কাপড় বা হস্তশিল্প কিংবা সমাজসেবার কাজে। মানে তারা অর্থনৈতিকভাবে সম্পূর্ণ স্বনির্ভর। এরকম 13টি ফ্লেমিশ বেগিয়ানিশ আছে বর্তমানে। এই 13টিকে সর্বসাকুল্যে কিন্তু দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ইউনেস্কোর স্বীকৃতি। তার মানে আমরা সেই 13টির মধ্যে একটি আজকে দেখলাম। এই একটা ফাউন্টেন রয়েছে। এই ফোয়ারা থেকে যে জলটা তুললেন ভদ্রলোক, এটাই মনে হচ্ছে ঘোড়াদের জন্য খাওয়ার জল। আর এজন্যই জায়গাটা ঘোড়াদের একটা বিশ্রাম নেওয়ার জায়গা। এখনও ঘুরে দেখা বাকি বেশ কিছু জায়গা এই ব্রুজে। ঘেন্ট কি যাওয়া হবে? দেখা কি হবে ব্রাসেলসের সিটি সেন্টার? আর কী বা ছিল আমার সোলো ট্রিপ শুরু হওয়ার গল্পটা? সব কিছু নিয়ে আসবো পরবর্তী ব্লগে। ব্রুজে কি কি দেখবেন, কিভাবে দেখবেন আর কতই বা খরচ হবে সেই ব্যাপারে একটা ধারণা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি আপনাদের সবাইকে। কোনো প্রশ্ন থাকলে পরে অবশ্যই করবেন নির্দ্বিধায়। আর আমি ফিরে আসবো বেলজিয়ামের সর্বশেষ মানে 3য় ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।